আমরা সেই আশঙ্কা তো মানে করছি, আমাদের কাছে একটা শঙ্কা মনে হচ্ছে কেন এগুলো আসছে, কেন উপদেষ্টারা একটি রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল, যারা একবারে নিরপেক্ষভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদের মানে ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছে, আমাদের প্রধান নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সর্বাধিক জনপ্রিয় নেতা, তাকে একটি কারাগারের মধ্যে শুধু মানে বন্দী নয়, তিনি যাতে শারীরিকভাবে কষ্ট পান এই জন্য একটা ভগ্ন স্তূপ, একটা কারাগার, সেই কারাগারের মধ্যে তাকে রাখা হয়েছিল, তাকে অসুস্থ করা হয়েছিল, এইরকম নিপীড়ন নির্যাতন করা হয়েছে। তার আগে ওই সরকারের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন, তারা শারীরিকভাবে অত্যাচার করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এবং তিনি বিদেশে থাকলেও, চিকিৎসার জন্য তিনি বিদেশে গেলেও তারপরেও তাকে একের পর এক মামলা দেওয়া হয়েছে। এই যে মানে লাগাতারভাবে একটি রাজনৈতিক দলকে একেবারে বুলডোজার দিয়ে মাটির সাথে মেশানোর সকল আয়োজন করার চেষ্টা করেছে শেখ হাসিনা, কিন্তু আদর্শে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী শক্তিকে কখনো মেশানো যায় না, এই কারণে পারেনি। এই দলকে কোনো চক্রান্ত করে কোনো ধরনের ক্ষতি করতে পারেনি। তো সুতরাং এখন এই যে যে বিষয়গুলো আমরা দেখছি, যে উপদেষ্টাদের কেউ কেউ এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন, এটাতেই তো আমাদের আশঙ্কা হয় যে তাদের ভেতরের কোনো উদ্দেশ্য আছে কিনা, এটা আমাদের আশঙ্কা। আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত গুণী মানুষ, আমরা বারবার বলেছি, এবং তিনি দেশের সম্মান বয়ে নিয়ে আসছেন। তার নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রের স্পিরিটের উপর এই সরকার গঠিত হয়েছে। সুতরাং গণতন্ত্রের যে সমস্ত উপাদানগুলি অপরিহার্য, সেগুলিকে নিশ্চিত করা, সেগুলিকে প্রতিষ্ঠা করা হচ্ছে তার প্রধান দায়িত্ব, এবং তার মধ্যে হচ্ছে নির্বাচন। আর যে সংস্কারের কথা বলছেন, এটা তো আমরা তো কখনো এটা না করিনি, বলিনি যে যে সংস্কারগুলোর সুপারিশ করা দরকার, সেই সংস্কারগুলো আপনারা সবার সাথে আলাপ আলোচনা করে যে কমিশন করেছেন তাদের দিয়ে দেওয়ার পর এটা তো যারা ক্ষমতায় আসবে, পার্লামেন্ট এটাতে আইনীকরণ করবে। তার আগে যদি প্রত্যেকে সহমত হলে পরে তো সেই যারা ক্ষমতায় আসবে তারাই সেটাকে আইনীকরণ করবেন, এটাকে আইনে পরিণত করবেন। তো সুতরাং এটাতে তো কোনো নাই, কোনো ধরনের এখানে দ্বিধা নাই, সংশয় নাই, এটা খুব সহজেই জিনিসটা করা যায়। তো আশা করি ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার মানে ভালোর দিকে এবং গণতন্ত্রের যে সিংহদুয়ার, সেই দুয়ারের দিকেই জাতিটাকে নিয়ে যাবেন, এটাই আশা রাখছি। অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে, সংস্কারের সুপারিশ করে নির্বাচন অনুষ্ঠান করা, এই জন্যই যে নির্বাচিত সরকারকেই আন্তর্জাতিক সম্প্রদায়, গণতান্ত্রিক দেশগুলো থেকে শুরু করে বাংলাদেশের জনগণ দেখতে চায়। নির্বাচিত সরকারই হচ্ছে বৈধ সরকার। তো সুতরাং এই সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘ সংগ্রামের ফসল, দীর্ঘ আন্দোলনের ফসল, 1.5 যুগের আন্দোলনের ফসল। তো সুতরাং এইটা নিয়ে গড়িমসি এটা সাধারণ মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হয়নি এবং এটা হবে না। এ বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট করে দেওয়া দরকার যে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। এ নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা কথাবার্তা শোনা যাচ্ছে। সব কথাই যে ঠিক এমন আমি বলবো না, কিন্তু যতদিন পর্যন্ত না বিষয়টি স্পষ্ট করা হবে ততদিন পর্যন্ত এক ধরনের ধোঁয়াশা তৈরি হবে। চক্রান্তকারীরা নানা ধরনের গুজব রটাবে, অপতথ্য ছড়াবে, এই কাজগুলো করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তাই এই বিষয়গুলি অত্যন্ত পরিষ্কার করেই একের পর এক পদক্ষেপ গ্রহণ করা দরকার। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের কোটি কোটি মানুষ, বাংলাদেশের যারা নাগরিক
তারা তো কেউ জানে না এখানে উগ্রবাদের ইয়ে হয়েছে, উত্থান হয়েছে কোথায়, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন গ্রামে। এখানে যারা ধর্মপ্রাণ মানুষ তারা উপাসনালয়ে যাচ্ছেন, মসজিদ, মন্দির, প্যাগোডায়। যারা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছেন তারা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড করছেন। বরং ফ্যাসিবাদের ছোবল নেই, বিষাক্ত ছোবল নেই। মানুষ একটু নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারছে, মানুষ তার দৈনন্দিন কাজকর্ম করতে পারছে, পেশাজীবীরা তাদের যে পেশা সেই পেশায় নিয়োজিত থাকতে পারছে। এমনকি আমরা রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন সংগ্রামে গণতন্ত্রকে উদ্ধারের জন্য কাজ করেছি, তারাও মোটামুটিভাবে আমরা বলতে পারি যে এই এখন পর্যন্ত কিছুটা হলেও আমরা কথা বলতে পারছি, যেটা শেখ হাসিনার আমলে সম্ভব ছিল না। হ্যাঁ, গণতন্ত্রে তো কথা বলাও যাবে, কথা নিয়ে আলোচনা সমালোচনাও করা যাবে, এটাই তো গণতন্ত্রের প্রধানতম শর্ত। সেগুলো রয়েছে। কিন্তু এই যে বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছেন যারা, তারা ইতিপূর্বেও করেছে। বিএনপি যখন ক্ষমতায় অথবা বিএনপি অপোজিশনে থাকলেও নানাভাবে কালিমালিপ্ত করার জন্য তারা নানা ধরনের প্রচেষ্টা চালিয়েছে। এবং তারা যে এই প্রচেষ্টাটা চালিয়েছে চক্রান্তমূলকভাবে, এটা আবার তাদেরই মুখ থেকে, তাদের দোসরদের মুখ থেকেই বেরিয়ে এসছে। শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন একজন পুলিশের আইজি, তিনি রিটায়ার্ড করার পর, তখনও শেখ হাসিনা ক্ষমতায়, তিনি একটি বই লিখেছেন। তার মানে এক ধরনের একটা বায়োগ্রাফি তিনি লিখেছেন। সেই তার লেখার মধ্যেই তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনার আমলে জঙ্গিবাদ দমনের নামে মাঝে মাঝে যে কাজগুলো তিনি দেখাতেন, এগুলো যে নাটক, সেই নাটকের একটা পরোক্ষ উল্লেখ সে আইজি সাহেবের বইয়ের মধ্যে আছে। মোহাম্মদ শহীদুল ইসলাম বা শহীদুল হক বোধহয় তার নাম, শহীদুল হক তার নাম, তার বইয়ের মধ্যে এটা আছে। সুতরাং এই একটা লাইনেই প্রমাণিত হয় শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী উগ্রবাদের উত্থান হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পরে। সেটা ছিল তার এই 16 বছরের একটি রাজনৈতিক অপকৌশল এবং একটি ঘৃণ্য অপকৌশল। এই অপকৌশল দিয়েই তিনি তার রাজত্ব চালাতে চেয়েছেন। এবং তাদেরকে যারা, তাদের আন্তর্জাতিক প্রভু যে দেশটি, তারা তাদেরকে মদত দিয়েছে। এবং এখনও পর্যন্ত যে টোনে আওয়ামী দোসররা, ফ্যাসিবাদীরা কথা বলে, আমরা সেখান থেকে, সেই দেশ থেকে একই রকম টোন আমরা পাই। আমরা তো এটাও জেনেছি যে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা 16 বছর এখানে হত্যা, খুন, জখম এবং রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী অর্থাৎ তাদের যে সমস্ত পুলিশ, র্যাবের লোকরা যারা পালিয়ে গিয়েছে, দলের নেতাকর্মী সহ এবং রাষ্ট্রীয় কর্মচারী যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে জুলুম, নিপীড়ন, নির্যাতন, হত্যা, রক্তগঙ্গা বইয়ে দিয়েছে, তারা তো পার্শ্ববর্তী দেশে তাদের অবস্থান করছেন। এটা তো আমরা শুনেছি, এটা তো আমরা জানছি, নানাভাবেই জানছি। অনেক লোক যারা ধরা পড়েছেন পার হতে গিয়ে, সেখান থেকেই তো প্রমাণিত হয় যে তারা নানাভাবেই সেখানে গেছেন এবং বেশিরভাগ মানুষ গেছেন, এর বাইরেও বিভিন্ন দেশে গেছে। তো সুতরাং তারা তো বসে নেই, তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবেই বিভ্রান্ত রটানোর জন্য। বিভিন্নভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার জন্য। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে, কোথায়, কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে? সেটা তো হয়নি। কিন্তু যে কাজগুলো তাদের পক্ষে করা সম্ভব, তারা
সে কাজগুলি এখন বসে থেকে করছেন কোনো দেশে আশ্রয় নিয়ে। তাদের তো প্রচুর টাকা, আমি আগেই বলেছি, এত টাকা তারা করেছেন, এত অবৈধ উপার্জন করেছেন, এত লুটপাট করেছেন, সেই টাকা তারা এখন এই দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার কাজে চেষ্টা করছে। আজকেই একটি খবর, মানে মানে টাকার একটি ছোট্ট ঘটনার কথা বলি। 20% জায়গা জেলা পরিষদের, সেটা দখল করেছিলেন হচ্ছে তৎকালীন মেয়র তাপস রায়। সেখানে 10 তলার বিল্ডিং শুরু করেছেন, সিটি কর্পোরেশনের মধ্যে সেটা দখল করেছেন। এখন জেলা মানে পরিবর্তন হয়ে গেছে, তাপস নেই, কোথায় আছে কেউ জানে না, পালিয়ে গেছেন। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত জেলা পরিষদকে সেই জমিটা ফেরত দেওয়া হয়নি। তার মানে আমাদের প্রশাসনও দোসররা এখনও বসে আছেন। আমরা যে বারবার এই কথাটা বলি, এটা তো মিথ্যা কথা নয়। তো এই ধরনের কত শতাংশ, কত কাঠা জায়গা জমি শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগের যারা সুবিধাভোগী তাদের রয়েছে, এবং এই টাকাগুলো অনেক ফ্লাইট করে নিয়ে গেছেন, যেটা নিতে পারেননি সেগুলো তারা গোপনে রেখেছেন, এবং সেখান থেকে নানা ধরনের অন্তর্ঘাতমূলক কাজ তারা করে যাচ্ছেন বা করবার আমরা মাঝে মাঝেই ঘোষণা শুনি। কখনোই অনুতপ্ত হওয়ার, শেখ হাসিনার যে কয়েকটি বক্তব্য ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন, কোথাও অনুতপ্ত হওয়ার আমরা কোনো নিদর্শন পাইনি। প্রত্যেকটা হচ্ছে প্রতিশোধ নাও, ধরো মারো। আরে আমি মুগ্ধের বাড়ি গেছি এই ঈদের দিন, কি প্রাণবন্ত একটি ছেলে, খুলনা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সে অনার্স পাস করা মাস্টার ডিগ্রির ছেলে। এক ভাই চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে সে মার্কেটিংয়ের উপর মাস্টার্স করে সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। আরেকটি ভাই ইটালি থেকে মাস্টার্স করছে। স্নিগ্ধ আরেকজনের নাম। সেই পরিবারের একটি ছেলে মুগ্ধ, তাকে কি নির্মমভাবে হত্যা করেছে। মুগ্ধর জন্য, আবু সাইদের জন্য, আহনাফের জন্য, এইরকম অসংখ্য আহনাফ, মুগ্ধ, ফাইয়াজ, ফারহান, ফাইয়াজ, এই সমস্ত মাসুম বাচ্চারা অকাধারে জীবন দিল গণতন্ত্র ফেরানোর জন্য। এটার জন্য শেখ হাসিনা যদি এই বাংলাদেশের লোক হতো, ওর তো কমপক্ষে হলেও তো একটা অনুশোচনা তার মধ্যে হতো। সেই অনুশোচনার কথা নয়, বরং তার ক্যাডার বাহিনীকে, তার অবৈধ টাকার যে সমস্ত ক্যাডাররা রয়েছে এখনও বিভিন্ন জায়গায়, তারা নানাভাবেই আজকে মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছেন। আর যারা পালিয়ে আছেন বিভিন্ন দেশে, সেইখান থেকে তারা বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই মুহূর্তে এগুলো নিয়ে কি করছেন? শুধু একটা বিবৃতি দিলেই হয়ে যাবে? এই যে ঘাপটি মেরে বসে থাকা লোক, কেন? এখনও তো প্রশাসন দিয়ে তো চলছে, প্রশাসকের লোক দিয়েই তো আপনার সিটি কর্পোরেশন চলছে। তাহলে তাপসের দখল করা জমি ফেরত দেওয়া হয় না কেন? অর্থাৎ চারিদিকে, প্রশাসনের চারিদিকে আমরা বারবার বলছি দোসররা বসে আছে। কিন্তু আপনাদের উপদেষ্টা এরা অনেক বড় বড় কথা বলছেন, সবক দিচ্ছেন, কে ভালো কে মন্দ এর আগেও দিয়েছেন ক্ষমতাসীন হওয়ার পর থেকে। এখনও আবার দেখছি বক্তব্য ভাইরাল করছেন বিএনপির নাম ধরে, ছাত্রদলের নাম ধরে। আরে প্রতি সময়, প্রতিবারই, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে থাকতে পারে বিএনপির নাম করে, দলের নাম করে কেউ দুষ্টামি করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ব্যবস্থা ক্রমাগতভাবে নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কত অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, একবারে বিএনপির নেতা থেকে শুরু করে ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের থাকে। কই এই ব্যাপারটা তো একবারে উল্লেখ করলেন না সাখাওয়াত সাহেব? আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে গোটা জাতির সামনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন, সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন। এর আগেও আপনি দিয়েছেন ক্ষমতায় বসার পর। এবং আপনি
2007-08 সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে। একটা যেন আপনি এজেন্ডা নিয়ে, আপনি কোনো একটা গভীর চক্রান্তের অংশ হিসাবে আপনি এই কাজগুলি বারবার করে যাচ্ছেন। কই আপনি উপদেষ্টা হিসাবে তো আমাদের নেতৃবৃন্দকে বলতেই পারতেন যে আপনার কাছে এই তথ্য আছে, আপনি দেখতেন যে সেই তথ্যের উপর কাজ হচ্ছে কিনা। বিভিন্ন অনলাইনের সংবাদ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে পাঠাচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা শোকজ করছি, আমরা পদ স্থগিত করছি, বহিষ্কার করছি, অব্যাহতি দিচ্ছি। 16 বছর কারো বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেউ বাড়িতে যেতে পারেনি, কারো জমি দখল করা হয়েছে, কারো গোয়াল ঘর শূন্য করা হয়েছে, গরু নিয়ে যাওয়া হয়েছে, কারো ভাইকে পিটিয়ে মারা হয়েছে, কারো বোন বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে যুবলীগ ছাত্রলীগরা। এই কথা তো একবারই বলেননি সাখাওয়াত সাহেব। কি নিদারুণ যন্ত্রণার মধ্যে গ্রামগঞ্জ থেকে, ইউনিয়ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় এসে সিএনজি চালিয়েছে, ঢাকায় এসে আপনার রিক্সা চালিয়েছে। কই এগুলো আপনার কানে যায়নি? আপনি দেখেননি? আজকে কিছু ঘটনার কারণে একেবারে খুবই বাগড়ম্বর সহ আপনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন মিডিয়ার সামনে, সবার সামনে, এবং একটা টার্গেট করে আপনারা কয়েকজন আমার মনে হয় আপনারা নেমেছেন যে বিএনপির ইমেজকে টার্নিশ করা হবে। এটা হচ্ছে বোধহয় আপনাদের কোনো এজেন্ডা, আপনাদের কোনো মাস্টার প্ল্যান। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদের সমস্ত কিছু আলোচনা সমালোচনার পর আমরা যথারীতি আমরা এই সরকারকে সমর্থন দিয়ে এসেছি, ক্রমাগতভাবে সমর্থন দিয়ে এসেছি। এই সরকারের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ভূমিকা আমরা সেটাকে সমর্থন দিয়েছি, প্রশংসা করা হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ একবার যেন মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য, এবং একজন ব্যক্তি বারবার তিনি রিপিট করছেন করার জন্য। তো আপনারা যদি এতই ভালো চালাতেন তাহলে আজকে মেহেরপুরের একজন কৃষক সাইফুল ইসলাম, সে যে উৎপাদন করেছে পেঁয়াজ জমিতে, সেই উৎপাদন খরচ উঠাতে পারেনি, লস করেছে, আত্মহত্যা করেছে বিষ খেয়ে। কেন কেন একজন কৃষক আত্মহত্যা করবে? কৃষকের যেমন উৎপাদিত পণ্য তার ন্যায্য মূল্য পেতে হবে, আবার কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে না। এটা তো গভর্নমেন্ট। আপনি সিন্ডিকেট বাসরা তারা যদি নিয়ন্ত্রণ করে তাহলে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। আজকে যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে এবং মধ্যস্বত্বভোগীদেরকে ভেঙে ফেললে আপনার জিনিসপত্রের দামও কমবে, এবং কৃষকরা যে কৃষি উৎপাদন করছে তার যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্যও তারা পাবে। এটা হচ্ছে একটা গুড গভর্নমেন্ট বা একটা গুড গভর্নেন্সের এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। তো সেই দিকে তো আপনাদের নজর দেন না। কেন একজন কৃষক, পেঁয়াজ উৎপাদনকারী কৃষক, তাকে আত্মহত্যা করতে হয়েছে? কেন আজকে আমরা এই ঈদের প্রাক্কালে যানজট কম থাকার কারণে আমরা প্রশংসাও করেছি, কিন্তু আপনার প্রশাসন যদি শক্তভাবে কাজ করত তাহলে আজকেই যেমন, এবং গত 3 দিনে প্রায় 15 থেকে 20 জনের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় জীবন হারিয়েছে। কারণ হচ্ছে সড়কে প্রশাসনের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ঠিকমতো সেখানে প্রয়োগ হয়নি বলেই আজকে এই জীবনহানি ঘটেছে। তো সুতরাং আমরা যেমন প্রশংসা করেছি এবং সরকারের গাফলতির কথাও আমরা বলেছি, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে আপনি অপপ্রচার দেবেন আর সমস্ত ভালো পদক্ষেপগুলো, বিএনপি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে যেভাবে কাজ করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, প্রতিনিয়ত তার ক্লোজ মনিটরিংয়ে বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং বিএনপি আমরা সবাই কাজ করে যাচ্ছি। কোথাও কোনো ধরনের কোনো ইয়ে থাকলে পরে সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে সেই জায়গায় পাঠানো হচ্ছে, সেই জায়গায় কথা বলা হচ্ছে।
তো যাই হোক, এই বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এখনও ঈদের রেশ যায়নি, আমরা কখনোই সমালোচনা করতে চাইনি, কিন্তু আমাদের মানে বাস্তবতার জন্য, বাস্তব কিছু ঘটনার জন্য আমাদেরকে এই মুখটুকু আমাদেরকে খুলতে হচ্ছে। আর সেই কারণেই আমি মনে করি অত্যন্ত জরুরি দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, দেশে জনগণের সরকার চালু করা। 16 বছর জনগণ ভোট দিতে পারেনি, সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার, যা একটি মানে প্রো পিপল গভর্নমেন্ট, একটি হয়তো নির্বাচিত নয়, কিন্তু সরকারের জবাবদিহিতে থাকলে সেই সরকার অবশ্যই প্রো পিপল গভর্নমেন্ট হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেটাই মনে করি। সেইটা বাদ দিয়ে, তাদের নিজস্ব দায়িত্ব বাদ দিয়ে তারা মানে কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকেন তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদের দলকে জানাবেন, দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে জানাবেন যে এইরকম আমরা খবর পাচ্ছি, আপনারা ইয়ে করেন, বা আপনারা পুলিশ প্রশাসনকে জানাবেন, তাদের মধ্যে থেকে জানাবে। আমরা দলেরও আমরা ব্যবস্থা নেব। এবং আমরা তো নিজেরাই আমাদের দলের অনেক নেতা যারা দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছে, আপনারা তো সাংবাদিকরা জানেন। আমরা মামলা করছি তাদের বিরুদ্ধে, মানে যাতে কেউ সাহস না পায়। এ ধরনের ভুরি ভুরি দৃষ্টান্ত এই সময়ের মধ্যে আমরা স্থাপন করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থাপন করেছে, বহিষ্কার করেছি, অব্যাহতি দেওয়া হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে। এরপরেও এই ধরনের বক্তব্য আসা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আবার ভালো থাকবেন। ঈদের রেশ এখনও কাটেনি, আবারও আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 28 অক্টোবরে এক ভয়ঙ্কর হামলা হয়েছিল বিএনপির মহাসমাবেশের উপর। সে হামলায় মারা গেছে, হত্যা করা হয়েছে। সে হামলায় অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে, কারো দৃষ্টিশক্তি চলে গেছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে 28 অক্টোবর 2023 ফ্যাসিস্ট হাসিনার পৈশাচিক বাহিনীর গুলিতে 2 চোখ হারানো বিএনপির নেতা, ওনার নামটা কি যেন ওনার, আচ্ছা, মুন্সিগঞ্জ জেলাধীন সিরাজদি খান উপজেলার মালখানগর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম শেখ